বাংলাদেশের ইসলাম পন্থায় ইনসাফ যে কাজটা করছে এই কাজটা আমরা না রাজনৈতিক সংগঠনগুলো করতে পারছি, এবং সত্য কথা হলো আমাদের যে সমস্ত একাডেমিগুলো আছে, কওমি মাদ্রাসা বলেন, সেই একাডেমিগুলো এইরকম বিস্তৃত আলোচনা জনপরিসরে হাজির করতে পারে নাই যে আলোচনাটা ইনসাফ হাজির করছে। বাংলাদেশে আর কোনো মিডিয়া এটা করে নাই যে কাজটা ইনসাফ করছে, ইসলামের পক্ষে ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা করছে। পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকেই টকশো জগতে আসছে ইনসাফের মাধ্যমে। আমারও প্রথম ক্যামেরার সামনে কথা বলা, আলোচনা করা, সেটাও এই ইনসাফের মাধ্যমে হয়েছে। এরকম আর অনেকজনকে ইনসাফ সামনে নিয়ে আসছে, যেটা বাংলাদেশে আর কোনো মিডিয়া এটা করে নাই। ইতিমধ্যেই যে কাজটা ইনসাফ করে ফেলেছে বাংলাদেশের জনপরিসরে এই সমস্ত রাষ্ট্রতান্ত্রিক বিষয়গুলোকে হাজির করা, সেজন্য ইনসাফ ইনশাল্লাহ অমর হয়ে থাকবে। ইনসাফ কর্তৃক আয়োজিত ইনসাফের আজকে 12তম বর্ষ পূর্তি হচ্ছে, 1 বছর পূর্তি হচ্ছে। এই সময়ে আমি সেদিন ইনসাফের একটা বক্তব্যে বলেছিলাম যে বিগত 12 বছর ছিল হলো স্বৈরাচারের বছর, যেই বছরগুলোতে স্বাধীনভাবে কথাই বলা যাইতো না, নিজের অস্তিত্বকে স্বাধীনভাবে জানান দেওয়া যাইতো না। তো সেই সময় ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, টিকে ছিল, উত্তরোত্তর প্রবৃদ্ধি অর্জন করছে, এখন আজকের জায়গায় আসছে। সেটা ইনসাফের জন্য অনেক বড় একটা জায়গা। আমি যখন ইনসাফ নিয়ে কথা বলি, আমার কাছে আন্দ্রে ভিচেক এবং নোম চমেস্কির একটা বই আছে। সেখানে নোম চমেস্কি বলছেন যে অনেকে মনে করে পশ্চিম সবচেয়ে বেশি বিনিয়োগ করে হলো ম্যাটেরিয়াল সায়েন্সের পেছনে, কিন্তু নোম চমেস্কি হিউজ ডাটা দিয়ে দেখাইছেন যে পশ্চিম সবচেয়ে বেশি বিনিয়োগ করে হলো ন্যারেটিভ উৎপাদন এবং ন্যারেটিভ মার্কেটিংয়ের পেছনে। তো পশ্চিমরা সবসময় করে নানাভাবে ন্যারেটিভ উৎপাদন করে, ন্যারেটিভকে মার্কেটিং করে। আমাদের বাংলা অঞ্চল কেন বলি, আমাদের টোটাল ইসলামী ইসলামী সভ্যতায় গত 200-250 বছরে এই জ্ঞান উৎপাদন, জ্ঞান চর্চা, জ্ঞান ছড়াইয়া দেওয়া, ন্যারেটিভ উৎপাদনের এই ধারাটা একেবারে বন্ধ ছিল, ইস্তেহাদ হয় নাই। আমাদের বাংলা অঞ্চলেও এই বিষয়টা খুব মারাত্মকভাবে ছিল। আমাদের এখানে রাজনীতিটা হইতো, রাজনীতি সংগঠন অনেক বিকশিত হয়েছে, ইসলামী আন্দোলনগুলো হয়েছে, অনেক সফল ইসলামী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা ন্যারেটিভে বারংবার মাইর খেয়ে যেতাম। তো ইনসাফ যে কাজটা করছে, যে ইনসাফ ন্যারেটিভ উৎপাদন করার চেষ্টা করছে, এটা আমি সবসময় যেটা বলি যে বাংলাদেশে আর কোনো মিডিয়া এটা করে নাই যে কাজটা ইনসাফ করছে, ইসলামের পক্ষে ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা করছে। যেমন ধরেন ইনসাফের একটা টক শো হইতো, একটা লাইভ হইতো, ইনসাফ লাইভ বা ইনসাফ শো নামে একটা হইতো। এই শোটাই বাংলাদেশে প্রথম যাদেরকে ওই সাবঅল্টার্ন বলা যায়, সেই সাবঅল্টার্নদেরকে সামনে নিয়ে আসছে। আগে টক শো মানে হইলো সেখানে সলিমুল্লাহ খান, অমুকে তমুকে বড়রা আসতো। ইসলামপন্থী কেউ যে টক শোতে আসতে পারে, কেউ যে কথা বলতে পারে, কথা বলা উচিত, এই জিনিসটাই ছিল না। ইনসাফ শো সেই কাজটা করলো যে অনেক সাবঅল্টার্নদেরকে, যাদের কথাকে সমাজে হারায় দেওয়া হয়, সমাজের দিকে পাত্তা দেওয়া হয় না, যাদের ভয়েসটাকে অন্য কেউ বলে দেয়, তাদের ভয়েসটাকে ইনসাফ তার শোর মাধ্যমে নিয়ে আসলো। আজকে পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকেই এই তাদের শোয়ের টকশো জগতে আসছে ইনসাফের মাধ্যমে। আমি ইসলাম বাংলাদেশের হয়ে কথাবার্তা বলি, তো আমারও প্রথম ক্যামেরার সামনে কথা বলা, আলোচনা করা, সেটাও এই ইনসাফের মাধ্যমে হয়েছে। এরকম আর অনেকজনকে ইনসাফ সামনে নিয়ে আসছে, যেটা বাংলাদেশে আর কোনো মিডিয়া এটা করে নাই। ইনসাফ শোর একটা খুব ভয়াবহ দিকও বলা যেতে পারে, আবার ভালো দিকও বলা যেতে পারে। যেমন ইনসাফ সবসময় প্রচলনের বাইরে, প্রথাসিদ্ধ কথার বাইরে অপ্রচলিত অনেক বয়ানকে সামনে নিয়ে আসছে। যেমন ধর আমি একটা শোতে ছিলাম, সেখানে আমাকে প্রশ্ন করা হইলো যে LGBTQ যারা করে তাদের সাথে খেলাফতের সম্পর্কটা কি হবে। তো আমি সেখানে এই রশিদ আল ঘানশির উদাহরণ বলাতে বললাম যে যারা LGBTQ করে তাদেরকেও খেলাফত রাষ্ট্র সামিল করবে, সামিল করার পরে তার শাস্তি দেয়, মৃত্যুদণ্ড দেয়, যা করে করবে, কিন্তু খেলাফত রাষ্ট্র তাকেও সামিল করবে। এইটা একটা ভয়ঙ্কর রকম প্রতিক্রিয়া হইল। কিন্তু তারপরে যে আলোচনাটা হয়েছে ওইটা ধরেন আমার সম্পর্কে অনেক কথাবার্তা হয়েছে, মাহফুজ ভাইকে প্রচুর গালাগালি শুনতে হয়েছে, কিন্তু তারপরে যেটা হলো যেটা খেলাফতের রাষ্ট্রের চরিত্র কি হয়, খেলাফতকে বাদ দেয় না সামিল করে, তার চরিত্র নিয়ে বাংলাদেশে প্রচন্ড আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, যার একটা ফিডব্যাক আমরা পাইছি। ইসলাম এবং গণতন্ত্রের সম্পর্ক কি, গণতন্ত্র কি ইসলামের সাথে যায় কি যায় না, এটা নিয়ে মাহফুজের একটা শোতে আমি কথা বললাম। সেখানে আমি বললাম যে গণতন্ত্র ইসলামের একটা আপডেট ভার্সন, ইসলামের যে সুরা ব্যবস্থার একটা পরিশোধিত রূপ হলো গণতন্ত্র। আসিফ আদনান ভাই এটাকে বা এর
এই গণতন্ত্র ইসলাম সম্পর্কে নিয়ে ভিন্ন একটা মতামত হাজির করলেন। এখন এই যে ভিন্ন ভিন্ন দুইটা মতামত হাজির হয়েছে, আমি প্রায় 1 ঘন্টার মতো কথা বলছি, আসিফ আদনান ব্যাপারে 1-1.5 ঘন্টার মতো কথা বলছে, এটা শুনছে প্রায় মানে দেখা গেছে যেটা ইনসাফের পেজ থেকে বোধহয় 3-4 লক্ষ লোক শুনছে। এই শোনার ফলে কি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ইসলামপন্থার মধ্যে নানা রকম তর্ক বিতর্ক আলোচনা হওয়ার জায়গাটা সেটা তৈরি হয়েছে। এরকম অনেকগুলো ইস্যু, বাঙালিয়ানা এবং ইসলামের সম্পর্ক কি, এদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে আমাদের সম্পর্ক কি, সেই বিষয়গুলো ইনসাফ বারংবার আলোচনায় নিয়ে আসছে। ফলে বাংলাদেশের ইসলাম পন্থায় ইনসাফ যে কাজটা করছে, এই কাজটা আমরা না রাজনৈতিক সংগঠনগুলো করতে পারছি, এবং সত্য কথা হলো আমাদের যে সমস্ত একাডেমিগুলো আছে, কওমি মাদ্রাসা বলেন, সেই একাডেমিগুলো এইরকম বিস্তৃত আলোচনা জনপরিসরে হাজির করতে পারে নাই, যে আলোচনাটা ইনসাফ হাজির করছে। ইনসাফ ইতিহাসে কিভাবে থাকবে না থাকবে আমি জানি না, আল্লাহ পাক জানেন, কিন্তু ইতিমধ্যেই যে কাজটা ইনসাফ করে ফেলেছে বাংলাদেশের জনপরিসরে এই সমস্ত রাষ্ট্রতান্ত্রিক বিষয়গুলোকে হাজির করা, সেজন্য ইনসাফ ইনশাআল্লাহ অমর হয়ে থাকবে। ইনসাফের আরেকটা বিষয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে বাংলাদেশের ইসলামপন্থা রাজনীতিতে পরস্পর দলগুলোর মধ্যে নেতৃবৃন্দর মধ্যে মুখ দেখাদেখি এক ধরনের বন্ধ। ধরেন সত্য কথা, এই যে আজকে আরমান ভাই আছেন, আরো বড় নেতৃবৃন্দ আছেন, যে একজন বাম নেতার সাথে বসে চা খাওয়া সম্ভব, কিন্তু আমি আর আরমান ভাই বসে চা খাওয়াটা সম্ভব না। আমি আর আরমান ভাই হয়তো ভাই আমাকে স্নেহ করেন হয়, কিন্তু ইসলামপন্থী দলগুলোর মধ্যে এই জায়গাটা ছিল যে পরস্পর বসে কথা বলার জায়গাটা কখনোই আমাদের মধ্যে ক্রিয়েট হয় নাই, ছিল না। ইনসাফের এখানের মধ্যে সেটা সম্ভব ছিল। আমি কথাটা রেকর্ড হচ্ছে, হয়তো সমালোচনা হবে, জামাত ইসলামের বা ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলনের, আমরা যারা ছাত্র আন্দোলন করতাম, আমাদের একসাথে বসা ঘনিষ্ঠ হওয়া, এটা জামাতের দিক থেকেও হয়তো কেমন হয়ে দেখতে দেখা হয়ে যায় না, বা আমাদের দিক থেকেও হয়তো নেতিবাচক দেখা হইতো। ইনসাফের এই আলোচনাগুলোতেই, সেমিনারগুলোতে, ওয়েবিনারগুলোতেই প্রথম তাদের সাথে আমাদের এই ঘনিষ্ঠতাটা শুরু হলো, পারস্পরিক বোঝাপড়াটা শুরু হলো। যখন পারস্পরিক বোঝাপড়া শুরু হলো, তখন দেখা গেল যে আমাদের সঙ্গে দূর সইয়ের থেকে যা দেখা যায়, আসলে আমরা ওই পরিমাণ বিরোধাত্মক না। এইটা তরুণদের মধ্যে অনেক ধরনের মানে মিথস্ক্রিয়া তৈরি করছে, যে মিথস্ক্রিয়াটার প্রভাব আমরা বিগত রাজনীতি দেখছি, এবং আগামী রাজনীতিতেও ইনশাল্লাহ আমরা এটা দেখব। বাংলাদেশের মানে সাবঅল্টার্ন যারা, সাবঅল্টার্ন বলতে মানে আপনারা জানেন নিশ্চয়ই, এটা একটা বিখ্যাত থিওরি, যে আমার কথা বলার এজেন্সি নাই, আমার এজেন্সিটা অন্য কেউ বলে দেয়, আমার কথা বলাটা আর একজন বলে দেয়। তো এই সাবঅল্টার্ন যারা ছিল, তাদেরকে ইনসাফ সামনে নিয়ে আসছে। এটাও ইনসাফের একটা অন্যতম খেদমত এই জাতির জন্য। আর এরপরে যে কথাটা সবাই সবসময় বলে, আমিও বলি, যে সংবাদ পরিবেশন সবসময় বস্তুনিষ্ঠ থাকা চাই। বাংলাদেশের সংবাদ পরিবেশন কখনোই বস্তুনিষ্ঠ ছিল না, এবং সবসময় সংবাদ পরিবেশন করা হয়তো আদর্শিক দৃষ্টিকোণ থেকে। আজকে আমি দেখছিলাম, এটা আগেও দেখছি, আজকে আমি সামনে পড়লাম, যেটা প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, বাংলাদেশে 97 লাখ হিন্দু কমে গেছে, একেবারে হেডলাইন এটা কমে গেছে। এখন পরে পড়লে তারাই ব্যাখ্যা করছে, কমে গেছে বলতে 1991 সালে যখন জরিপ হয়েছিল, তখন হিন্দুদের সংখ্যা ছিল 18% জনসংখ্যা, মুসলমানদের ছিল হলো 18 থেকে 82%। এখন মুসলমানদের জনসংখ্যা 92, হিন্দুদের জন্মহার কম বলে তাদের জনসংখ্যা এখন 8। তা তারা বলছে যে যদি হিন্দুদের জনসংখ্যা 18% থাকতো, তাইলে এত সংখ্যা হইতো, আজকে আছে 8%, সে কারণে 97 লক্ষ হিন্দু কমে গেছে। দেখেন, সংবাদটা মিথ্যা না, সংবাদটা সত্য, কিন্তু পরিবেশন স্টাইলটা এমন যে বাংলাদেশ থেকে 97 লাখ হিন্দু কমে গেছে। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত সংবাদ বাংলাদেশের সবাই পরিবেশন করে, যেখান থেকে আসলে আমরা উঠে আসতে পারি না। এবং বাংলাদেশের সংবাদ পরিবেশন করার সময় সবসময় আদর্শিক দৃষ্টিকোণ থাকে। একটা সংবাদকে আমি আসলে কিভাবে দেখতেছি, মানে এটা কি মব হচ্ছে না বিদ্রোহ হচ্ছে, মব হচ্ছে না বিপ্লব হচ্ছে, এটা কিন্তু ন্যারেটিভটা তৈরি করে দেখা হলো সংবাদ মাধ্যম। এখানে আমরা অধিকাংশ সংবাদ মাধ্যম কেউ আমাদের পক্ষে থাকে না। সংবাদ মাধ্যম আংশিক সংবাদ পরিবেশন করে। যেমন ধরেন, এই যে ধানমন্ডি ভাঙ্গা হইল, এখন শুধু ওই ধানমন্ডি ভাঙ্গাটাকেই মহিমান্বিত মানে বিশাল আকারে দেখাচ্ছে, কিন্তু ধানমন্ডি ভাঙ্গার পেছনে যে কাহিনীগুলো আছে সেটাকে সামনে আনে না। ফলে ধানমন্ডির ভাঙ্গাটা একটা বর্বরতা আকারে উপস্থাপিত হয়। অনেক সময় মিডিয়াগুলো করে কি, যখন যে বিষয়টাকে ফোকাস করা উচিত না, সেই বিষয়টাকে ফোকাস করে মূল বিষয়টাকে আড়াল করে ফেলে। এইটা ওরা যেমন করে, আমরাও তেমন করি। একটা উদাহরণ দিলে হয়তো আজকে সমালোচনা হবে, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় যখন সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার প্রস্তাবগুলো সামনে আসছে, যখন আগামী রাষ্ট্র কী করে নির্মিত হবে সেই আলোচনাটা আছে। অনেকগুলো সংস্কার প্রস্তাবের মধ্যে নারী সংক্রান্ত একটা সংস্কার প্রস্তাব আছে, সেটা নিয়ে আলাদা কোনো কমিটিও হয়নি। কিন্তু আমরা বা আমাদের মধ্যে নারী সংস্কার কমিশনের আলোচনা এত বেশি বড় হয়ে উঠলো, আমরা সবাই সেটা নিয়ে একটা বড় মহাসমাবেশ করে ফেললাম। ফলে আমাদের
আমাদের বলতে ইসলামপন্থীদের সকল আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠলো নারী সংস্কার। ওইটা মানে আমার মনে হয় যে অন্যরা চাইছিল যে আমরা এটাই বলি, আমরা সেটা বললাম, এরপর আমাদেরকে ট্যাগিং করে সেখান থেকে মূল ধারার থেকে মেইন স্ট্রিমিং থেকে সরাই দেওয়া হলো, যেটা রেজানা চৌধুরী বন্যা স্পষ্ট করে বলছেন। ওই সময় কি করা হচ্ছে যে আমরা সংবিধান নিয়ে কথা বলবো, আমরা সব রাষ্ট্র নিয়ে কথা বলবো, সেটা বলিনি। এখন এই যে আমাদের থেকে ইস্যুগুলোকে সরাই দেওয়া হচ্ছে, ফোকাসিং থেকে সরাই দেওয়া হচ্ছে, এই কাজগুলো অনেকে করে যেই জায়গাতে ইনসাফ ভালো কাজ করছে, সবসময় আমাদেরকে ফোকাসে রাখার চেষ্টা করছে, কোনটা আমাদের এজেন্ডা হওয়ার ইস্যু, কোনটা আমাদের নিয়ে কথা বলা হওয়া উচিত, সেই বিষয়গুলো সামনে আনছে। যদিও এখানে কিছু কিছু জায়গায় ঘাটতি ছিল অবশ্যই, তো এইটাই ইনসাফের একটা অন্যতম জায়গা। তো আমার কাছে মনে হয় যে ইনসাফের পাঠক হয়তো লাখ লাখ না, ইনসাফ হয়তো মানে বাংলাদেশের প্রধানতম মিডিয়া না, কিন্তু বাংলাদেশের ইসলাম পন্থায় ইনসাফ ইতিমধ্যে যে কাজগুলো করে গেছে সেই কাজগুলো ইতিহাস অমর হয়ে থাকবে। এই কাজগুলো আরো বড় পরিসরে করা উচিত। এখন এই গত 12 বছর ইনসাফের অবদান, এটা আগামী 12 বছরে আমি ইনসাফকে আসলে কোথায় দেখতে চাই, আমি পরিষ্কার করে দেখতে চাই। মাহফুজ ভাই নিশ্চয়ই শুনবেন, ইনসাফকে ইসলামপন্থীদের একটা মিডিয়া, এই ইসলামপন্থীদের মিডিয়া, এই ট্যাগ থেকে আমি ইনসাফকে আসলে সরে আসতে আর দেখতে চাই। কারণ আমি সবসময় বলি, এবং আরমান ভাই হয়তো বেয়াদবি হলে ভুল ধরাই দেবেন, যে ইসলামপন্থী মুসলমানদের মধ্যে ইসলামপন্থী এই বর্গ করাটাই আমার কাছে একটা সমস্যাজনক মনে হয়। মানে মুসলমান সে ইসলামপন্থী, তাদের মুসলমান থাকে না, এটা এক ধরনের সফট তাকফিরি। এটা করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করা হয় এবং ট্যাগিং করে দেওয়া হয়। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সে যখন উদ্বোধন হলো, সেখানে আমি এটা প্রশ্ন তুলছিলাম যে আলেমদের আলাদা করে দল করা এটা আসলে বৈধ, মানে এটা আসলে আলেমদেরকে মূল ধারা থেকে সরায় দেওয়ার একটা প্রক্রিয়া কিনা। তো যখন ইসলামপন্থী মিডিয়া, ইসলামপন্থীদের ভালো মিডিয়া এটা যখন বলা হয়, তখন তাদেরকে আসলে আড়াল করে দেওয়ার, মূল ধারা থেকে সরায় দেওয়ার একটা প্রবণতা হয়। আমরা চাইবো যে ইনসাফ বর্তমানে গত 12 বছরে ইসলামপন্থীদের মুখপাত্র, ইসলামপন্থীদের অনেক খেদমত করছে। আমার চাওয়া হলো আগামী 12 বছরে 24 বছরে আল্লাহ হায়াতে রাখে, ইনসাফ বাংলাদেশের প্রধানতম মিডিয়া হিসেবে দাঁড়াবে। এতদিন ইনসাফ ইসলাম পন্থার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করছে, তখন ইনসাফ বাংলাদেশের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করবে। সেই জায়গাটাতে আমরা ইনসাফকে দেখতে চাই। আরেকটা ইনসাফের কাজ করার জায়গা আছে বলে আমার কাছে মনে হয়, সেটা হলো যে নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি। বাংলাদেশে নারীকে একদল দেখে পশ্চিমা দৃষ্টিতে, আর একদল নারীকে দেখে স্ব-আরোপিত দৃষ্টিভঙ্গিতে। আমার মনে হয় নারীকে দেখার ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি সেটা উচিত। এটা গুরুত্বপূর্ণ কেন? ডক্টর সোরেনা থোমানি একটা বিশ্ববিখ্যাত জার্মান নারীবিদ, আমি তার কাছে ক্লাস করছি, আমাদের যখন জেন্ডার অ্যাডমিনিস্ট্রেশন পড়াইতো তিনি 4টা ক্লাস করাইছেন। তিনি বলছেন যে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর যে অস্ত্রগুলো দীর্ঘদিন কার্যকর ছিল, সেটা অন্যতম প্রধান অস্ত্র হলো নারীবাদ। নারীবাদ দিয়েই ইসলামকে, মুসলমানদেরকে দীর্ঘ সময় চাপে রাখা গেছে। এখন আমরাও মুসলমানরাও সেই জিনিসটা চাপে থাকছি। হ্যাঁ, ধরেন একটা উদাহরণ দেওয়াটা আসলে হয়তো এখন বিতর্ক তৈরি করতে পারে। সেটা হলো কি, যে বৈবাহিক ধর্ষণ এই শব্দটা যখন আসে, আমরা শোনার সাথে সাথেই শব্দটাকে বাউন্স করে দিই, আলোচনাটাকে টেবিলে পড়তেই দেই না, আমরা ইসলামটাকে বাউন্স করে দিই। কিন্তু আমি একটা হসপিটালে জব করি, আপনারা একাডেমিক সায়েন্সে দেখবেন যে সত্যি সত্যি এমন কিছু কাহিনী আছে যেখানে দুইজন আইনত স্বামী স্ত্রী, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা এমন যে মহিলার সাথে যা হয়েছে সেটা মানে তিনি নিতে পারেন নাই, তিনি শারীরিকভাবে তিনি কষ্ট পাইছেন এবং তাকে চিকিৎসা নিতে হয়েছে। কারণ এই সমস্যা তো এক্সিস্ট করে দুনিয়াতে। আর আমরা যদি মানে এই শব্দটা বৈবাহিক ধর্ষণটা আনছে হলো পশ্চিমারা, ফলে শব্দটাকে টেবিলের পাশে বাউন্স করে দিচ্ছি, তার ফলে হচ্ছে এই এক্সিস্টিং সমস্যাটাকে আমরা কোনোভাবে মোকাবেলা করতেছি না। তার ফলে এই সমস্যার মোকাবেলায় পশ্চিমা নারীবাদ প্রাসঙ্গিক থাকতেছে। তো আমার এরকম অনেকগুলো ইস্যু আছে। তো আমার মনে হয় নারীবাদ নিয়ে, নারী সংগঠন নিয়ে, নারীদের কী করে কাজ করা উচিত, এই জায়গাতে ইনসাফের মনে হয় আর একটু একাডেমিক্যালি যদি কাজ করে, আলোচনা তুলে, জনপরিসরে আলোচনা তুলে দেওয়া যায়, আমার মনে হয় এটা জাতির জন্য ভালো হবে। আগামী 10-12 বছরের জন্য, 2-4 বছরের জন্য ইনসাফের কাছে হলো আমার এই চাওয়াটা থাকবে। তো আল্লাহ পাক ইনসাফকে যে জায়গায় আনছে, অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আনছে। আজকে একটা তুলনামূলক অনুকূল সময়, কিন্তু অবশ্যই অনুকূল সময় না। সবাই মাহফুজ ভাই এখানে বলতেছিলেন যে কেউ ইনসাফকে ওন করে না। তিনি যখন বললেন যে কেউ বলে আমি জামাতের, কেউ বলে মুখের, এর অন্তঃসুরটা কি? অন্তঃসুরটা হলো কেউ ইনসাফকে ওন করতেছে না। এখন এটা হয় যারা মানে ক্রিয়েটিভ কিছু করে, ক্রিয়েটিভ সংগঠন, ক্রিয়েটিভ ব্যক্তিদেরকে কেউ ওন করতে পারে না আসলে, কারণ তিনি কারোর সাথে হুবহু খাপ খান না। এখন ইনসাফ যারা পরিচালনা করতেছে, তাদের এই যে একটা আক্ষেপের জায়গা, আক্ষেপ তাদের না থাকুক, তারা হয়তো উদার চিত্তের, কিন্তু কেউ যে ইনসাফকে ওন করতেছে না, এটা একদিকে ভালো দিক যে ইনসাফ কারোর মধ্যে খাপ খাইতেছে না। কিন্তু আমাদের উচিত হবে ইনসাফকে আসলে ওন করা, আমার দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে থেকে ইনসাফকে আসলে ওন করা, এটা আমাদের উচিত। বাংলাদেশের রাজনীতিতে
এই মাহফুজ ভাই গত 3-4 বছর আগে একটা আলোচনা শুরু করছিলেন, যখন বাজেট হইল, বাজেট বিশ্লেষণ, এইটা মানে একটা বাজেট হচ্ছে, সেখানে ইসলাম মন্ত্রী ভাবনা কি, ইসলাম মন্ত্রী কিভাবে বাজেটটাকে দেখতেছেন, পরবর্তী শোটা বা দুই বছর বোধহয় করছিলেন। দেখেন তো এই বিষয়টা আমাদেরকে কেউ মিডিয়াতে জিজ্ঞেস করে না। বাজেট এসে যায়, আমরা পল্টনে একটা মিছিল করি বটে, সকল ইসলাম মন্ত্রীরা মিছিল করি, কিন্তু কেউ আমাদেরকে জিজ্ঞেস করে না যে বাজেটে আপনার মতামতটা কি। মানে বাজেটে যে আমার একটা এজেন্সি আছে, আমার যে বলার কিছু আছে, এটাই কি মনে করে না। ইনসাফ তো এই জায়গাটা মনে করা শুরু করছে, বা আমরা চাইবো যে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ বিষয় ইনসাফ সামনে নিয়ে আসুক। ইনসাফের যেই খেদমতগুলো চাপা ছিল, সেই খেদমতগুলোকে আরও সামনে চলে আসুক, এটাই আমাদের চাওয়া। এবং আগামীতে অতীতে যেই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কিন্তু সামনে নিয়ে আসছে, সেটা আগামীতেও আরও খুব জোরালোভাবে নিয়ে আসুক। বিতর্ক হইলে সেই বিতর্কগুলোকে উস্কি দিক, বিতর্কগুলোকে গ্রহণ করুক, বিতর্কগুলো চলুক, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আল্লাহ তাআলা ইনসাফকে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী ধারা হিসেবে, শক্তিশালী ন্যারেটিভের তৈরি হিসেবে কবুল করুক, এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।